ফিরিঙ্গি সেন্ট্রিক, সাদা মানুষের বোঝা। আজ থেকে 40 বছর পর কেবল মার্কিন দলিল দস্তাবেজের উপর ভরসা করে ইরাক যুদ্ধের ইতিহাস লিখতে গেলে ভবিষ্যতের ইতিহাসবিদরা নির্ঘাত আমেরিকান মহানুভবতার তারিফ করবেন। গণতন্ত্র প্রতিষ্ঠা, বর্বর এক জাতিকে সভ্য করে তোলা আর উন্মাদ স্বৈরাচারের ব্যাপক বিধ্বংসী মারণাস্ত্রের কবল থেকে পুরো পৃথিবীকে রক্ষা করতে অনিচ্ছা সত্ত্বেও ইরাকে যেতে হয়েছিল নিঃস্বার্থ আমেরিকাকে। হয়তো এভাবেই উপসংহার টানবেন তারা। মার্কিন শান্তিযুদ্ধের বয়ানের আড়ালে চাপা পড়ে যাবে ইরাকে চালানো পাইকারি গণহত্যা, তেলের অতৃপ্ত নেশা, সেনাবাহিনী আর ব্ল্যাকওয়াটারের গা শিউড়ে ওঠা কুকীর্তির ফিরিস্তি। ইতিহাসের ফুটনোটেও হয়তো জায়গা হবে না লাখ লাখ ইরাকির মৃতদেহের। ভবিষ্যতের এই ইতিহাসবিদদের মতো করেই গত কয়েক শতাব্দী ধরে ইউরোপিয়ানরা বিরতিহীনভাবে তাদের অসাধারণ সভ্যতার অসাধারণত্বের কথা আমাদের শুনিয়ে যাচ্ছে। ইউরোপের চোখে মানব সভ্যতার ইতিহাস এক সরলরৈখিক অগ্রগতির গল্প, যার সুন্দর এবং মধুর সমাপ্তি হয়েছে ইউরোপিয়ান সাদা সভ্যতায়। অগস্ট কন্তের মতো দার্শনিকদের দৃঢ় বিশ্বাস ছিল সভ্যতার ধারাবাহিকতায় নানান চড়াই উতরাই পেরিয়ে আদিম মানুষ পরিপূর্ণতা পেয়েছে আধুনিক ইউরোপে। ইউরোপ হল সভ্যতার যৌক্তিক ক্রমধারায় অর্জিত চূড়ান্ত উৎকর্ষ। সভ্যতা বিস্মৃত, চিন্তা অবরুদ্ধ, মানুষ অন্ধকারে নিমজ্জিত এমন এক অবস্থায় আধারের বুক চিরে উদয় হল শুদ্ধির ফিরিঙ্গি সূর্য। সূর্য স্নানে সূচি হল ধরা, এলো চিন্তা, মুক্তি, স্বাধীনতার আলো। শুরু হল নতুন সভ্যতার নতুন দিন। সেই সাথে সাদা মানুষের কাঁধে চাপল নতুন এক দায়িত্ব, দুনিয়ার সব বর্বরের কাছে গিয়ে গিয়ে নতুন এ আলোয় তাদের দীক্ষিত করা, তাদের চিন্তা করতে শেখানো, জাতে ওঠানো, আলোকিত মানুষ গড়া। গাঁটের পয়সা খরচ করে, গতরের ঘাম ঝরিয়ে, 7 সমুদ্র পাড়ি দিয়ে সাদা মানুষের বোঝা বহন করে দূর দূরান্তে ছুটে গেল নিঃস্বার্থ ফিরিঙ্গি বেনিয়া। সেই থেকে আজও সে ফেরি করে ফিরছে শ্বেত, শুভ্র ও শুদ্ধ সভ্যতা। ঠিক ইরাকে শান্তি স্থাপনে ব্যাকুল হয়ে ছুটে যাওয়া আজকের আমেরিকার মতো। উপনিবেশ স্থাপন করে বর্বর বিশ্বকে মুক্তি, যুক্তি আর স্বাধীনতা শিখিয়েছে সাদা মানুষ। বিনিময়ে নিজের জন্য নিয়েছে অল্প কিছু সম্পদ, যতটুকু না নিলেই না। এতে কারো তো কোনো ক্ষতি হয়নি। অসভ্য নেটিভরা সেই সম্পদ দিয়ে করতেও বাকি, আর যতটুকু নিয়েছে তাতে কি মানব জাতিকে দেওয়া ফিরিঙ্গি ঋণ আদৌ শোধ হয়? ফিরিঙ্গি সভ্যতা পৃথিবীকে উপহার দিয়েছে সভ্যতা, সুশাসন, বিজ্ঞান, প্রযুক্তি, সংস্কার, সংস্কৃতি, আরো কত কি। অল্প কিছু সম্পদ লুট আর ঔপনিবেশিক আমলের কিছু ভুলভ্রান্তি সত্ত্বেও এ সত্যকে অস্বীকার করার কোনো উপায় নেই। মধ্যযুগের অন্ধকার থেকে একা পুরো বিশ্বকে আধুনিক যুগের আলোয় টেনে তুলেছে ইউরোপ। এই হলো সাদা সভ্যতার শ্রেষ্ঠত্বের মুখস্থ ইতিহাস, ইতিহাসের ফিরিঙ্গি সেন্ট্রিক বয়ান। ইউরোপ যেহেতু 300 থেকে 400 বছর আগে আলো চিনেছে, তাই অবশ্যই পুরো বিশ্ব তার আগে আঁধারে ডুবেছিল। মানবীয় যুক্তিকে এনলাইটেনমেন্ট যেহেতু দেবতার আসনে বসিয়েছে, তাই নিশ্চয়ই এর আগে পুরো পৃথিবী আচ্ছন্ন ছিল মিথোলজি আর কুসংস্কারে। আর হ্যাঁ, অতীতেও ব্যাবিলিয়ন, মিশর, গ্রিস কিংবা রোম ছিল। আধুনিক ফিরিঙ্গি সভ্যতা সেই সব মহান সভ্যতারই ধারাবাহিকতা, সবার ভালোটার সংমিশ্রণে সবার চেয়ে ভালো। আধুনিক পশ্চিমা সভ্যতা এবং উদারনৈতিক গণতন্ত্রের মাঝে মানুষের আদর্শিক বিবর্তনের চূড়ান্ত উৎকর্ষ খুঁজে পেয়ে 1992 সালে ফ্রান্সিস ফুকুইয়ামার ইতিহাসের সমাপ্তির ঘোষণা ফিরিঙ্গি সেন্ট্রিক এ বয়ানেরই ফসল। ফুকুইয়ামা একা না, একই ধরনের ধারণা বিভিন্ন আঙ্গিকে খুঁজে পাওয়া যায়। কোজেভ থেকে হেগেল পর্যন্ত অনেকের মাঝে। নৈতিক, দার্শনিক ও ঐতিহাসিক শ্রেষ্ঠত্বের এ ধারণা পশ্চিমা বুদ্ধিবৃত্তিক ধারার এক অবিচ্ছেদ্য অংশ। মানব ইতিহাসের প্রতিটি পর্যায়ে সভ্যতাগুলোর মধ্যেকার পারস্পরিক সম্পর্ক, আদান প্রদান, নির্ভরশীলতা এবং ধ্বংস হয়ে যাওয়া বিভিন্ন সভ্যতার ইতিহাসকে উপেক্ষা করে ফিরিঙ্গি সেন্ট্রিক এই চিন্তাটা। এই চিন্তা আমাদের শেখায় আধুনিক পশ্চিমা সভ্যতা হল
সর্বকালের সবচেয়ে উন্নত ও অগ্রসর সভ্যতা। পিছিয়ে পড়া সমাজগুলোর উন্নতির উপায় হল পশ্চিমা সভ্যতার পদাঙ্ক অনুসরণ করা। একটা সমাজ যত উন্নত, আধুনিক, পরিপক্ক হবে, তত সে আরো বেশি করে পশ্চিমের মতো হবে। যখন সে পুরোপুরি আধুনিক পশ্চিমা সমাজের মতো হতে পারবে, তখন সম্পূর্ণ হবে পশ্চাৎপদ সমাজের উন্নতির প্রক্রিয়া। ইতিহাসের ব্যাপারে এ দৃষ্টিভঙ্গি ও চিন্তা সহজাতভাবে ফিরিঙ্গি বর্ণবাদ ও শ্রেষ্ঠত্বের ধারণা লালন করে। এই চিন্তা অবধারিতভাবে এক ও অভিন্ন করে ফেলে সভ্যতা, উন্নতি আর পশ্চিমাত্যকে। আমাদের এ উপসংহারে পৌঁছে দেয় যে পশ্চিমের উন্নতির চাবিকাঠি হল তাদের এনলাইটেনমেন্ট এবং তাদের পশ্চিমাত্য। আমাদের অনগ্রসরতার কারণ হল আমাদের ধর্ম, বিশ্বাস, সংস্কৃতি এবং আমাদের অপশ্চিমাত্য। এগুলোকে ঝেড়ে ফেলে পশ্চিমের অনুসরণ করাই হল আধুনিক, সফল, ধনী ও সভ্য হবার উপায়। সভ্যতা, উন্নতি আর অগ্রগতির অর্থ হল পশ্চিমের মতো হতে পারা। এ কথা সত্য সমাজের এবং ব্যক্তির উভয়ের জন্য। নতুন গল্প পুরনো গল্পের মতোই। নিউজিল্যান্ডের ক্রাইস্ট চার্চে মসজিদে ঢুকে ঠান্ডা মাথায় 50 জন মানুষ খুন করা এবং সে দৃশ্য লাইভ টেলিকাস্ট করা ব্রেন্টন ট্যারেন্ট তার ম্যানিফেস্টোতে লিখেছিল, হারলে ইতিহাস তোমাকে উপস্থাপন করবে দানব হিসেবে। আগে জিততে হবে, ইতিহাস পরে লেখা যাবে। ইতিহাস হলো শক্তি আর ক্ষমতার গল্প। সহিংসতা হলো শক্তি, আর সহিংসতাই হলো ইতিহাসের বাস্তবতা। আজকের দুনিয়ার অধিকাংশ মানুষের তুলনায় নিজের পূর্বপুরুষদের ইতিহাসের ব্যাপারে ঢের ভালো ধারণা রাখে ট্যারেন্ট। বেশ অনেকদিন ধরে ইতিহাসের ব্যাপারে সাফল্যের সাথে এ পলিসি বাস্তবায়ন করে আসছে আধুনিক পশ্চিমা সভ্যতা। ইতিহাস রচিত হয় বিজয়ীদের হাতে। বিজয়ীর চোখেই বিজিত ইতিহাসকে পড়তে শেখে, বাধ্য হয়। পশ্চিমা শিক্ষা ব্যবস্থা, হলিউড, এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রি আর ম্যাস মিডিয়ার কল্যাণে আমার আপনার মতো সারা বিশ্বের অফিরিঙ্গিরাও নিজেদের চিন্তার গভীরে গেঁথে নেয় ইতিহাসের এই ফিরিঙ্গি সেন্ট্রিক বয়ান। নিজের অজান্তেই, প্রায় অবচেতনভাবে আমরা ফিরিঙ্গি সেন্ট্রিকতার জারজ সন্তানে পরিণত হই। নিজেদের বন্য বর্বর পূর্বপুরুষ আর তাদের সমাজ ও সভ্যতা নিয়ে আমাদের মাঝে কাজ করে তীব্র হীনম্মন্যতা। নানানভাবে চাপ দিতে চাইলেও আমাদের কথা, চিন্তা, কাজে বারবার অপ্রতিরোধ্য স্রোতের মতো বেরিয়ে আসে নিজেকে ছোট ভাবার, সাদা মানুষের জাতে ওঠার এ বোধ। যার কারণে পশ্চিমা ঔপনিবেশিকতা, সাম্রাজ্যবাদ কিংবা পোস্ট কলোনিয়াল কন্ডিশনের সমালোচনায় তুবড়ি ছোটানো লোকেরাও মুসলিম উম্মার বিজয়ের পথ ও পন্থা নিয়ে প্রশ্ন করলে গণতন্ত্র, কল্যাণ রাষ্ট্র কিংবা ইসলামী জ্ঞানের রেনেসা ছাড়া অন্য কোনো সমাধান দেখতে কিংবা দেখাতে পান না। আমাদের পশ্চিম বিরোধিতা, উত্তরণের স্বপ্ন কিংবা বুদ্ধিভিত্তিক সংগ্রাম কোনোটাই ফিরিঙ্গিদের তৈরি করে দেওয়া বাক্সের বাইরে যায় না। ঝাঁ চকচকে ঘড়ির কাঁটা মেনে চলা, সেলোফিনে মোড়ানো পরিপাটি পশ্চিমা সভ্যতার সাথে নিজেদের দারিদ্র, বিশৃঙ্খলা, দুর্নীতি আর অস্থিরতায় ভরা দেশগুলোর তুলনা করতে গিয়ে আমরা একসময় ফিরিঙ্গিদের দাবিটাই মেনে নেই। ধরে নেই পশ্চিমের আজকের সাফল্যের মূল রহস্য হল তাদের আদর্শিক ও বুদ্ধিভিত্তিক শ্রেষ্ঠত্ব। কিন্তু ইতিহাস, ফিরিঙ্গি সেন্ট্রিক দখলদারিত্ব থেকে মুক্ত ইতিহাস ভিন্ন কথা বলে। শতাব্দীর পর শতাব্দী ধরে ইউরোপের রাজ্যগুলো ব্যস্ত ছিল নিজেদের মধ্যে একের পর এক রক্তক্ষয়ী যুদ্ধে। নিরন্তর যুদ্ধের প্রয়োজনে ধীরে ধীরেই তাদের গড়ে ওঠে সমীহ জাগানিয়া সামরিক শক্তি, অস্ত্র, রণকৌশল। এর মধ্যে বিশেষ গুরুত্বপূর্ণ ছিল বারুদ এবং শক্তিশালী কামানের ব্যবহারের অগ্রগতি। নতুন এ প্রযুক্তির সুবাদে শুরু হওয়া সামরিক বিপ্লবের মাধ্যমে অস্ত্র ও যুদ্ধ কৌশলে বাকি পৃথিবীকে ছাড়িয়ে যায় ইউরোপ। ইউরোপীয় শক্তিগুলো যখন বুঝতে পারল তাদের ছোট্ট মহাদেশের বাইরে বিশাল এক অপ্রস্তুত পৃথিবী দখল হবার জন্য বসে আছে, তখন সাময়িকভাবে নিজেদের মধ্যেকার লড়াই বন্ধ করে মানচিত্র জুড়ে তারা ছড়িয়ে পড়ল ঔপনিবেশিক লুটপাটে। সামরিক অগ্রগতি এবং নৈতিকতার বাঁধন থেকে মুক্ত হবার কারণে 19বিংশ শতাব্দীর শেষ নাগাদ আগ্রাসী ফিরিঙ্গিরা দখল করে নিল পৃথিবীর প্রায় 85% এলাকা। সভ্যতা ফেরি করা সাদা মানুষের চালানো অভূতপূর্ব মাত্রার লুটপাটে উপনিবেশগুলো থেকে সব সম্পদ গিয়ে জমা হতে থাকলো ইউরোপে। দিন দিন বাড়তে থাকলো ফিরিঙ্গিদের সম্পদের পাহাড়, দরিদ্র হতে থাকলো বাকি বিশ্ব। উপনিবেশগুলোকে শুষে ছিবড়ে বানানোর পর যখন লুট করার মতো আর কিছু কিংবা আর কাউকে পাওয়া গেল না,
তখন ফিরিঙ্গিরা আবারও মনোযোগ দিল নিজেদের মধ্যেকার যুদ্ধে। দুই বিশ্বযুদ্ধের নামে পৃথিবীকে উপহার দিল প্রায় 10 কোটি মানুষের মৃত্যু। মাত্র 100 বছর আগেও যারা রাষ্ট্রীয়ভাবে সারা পৃথিবীর সম্পদ ছিনিয়ে নিতে ব্যস্ত ছিল, আজ কেন তারা ধনী এবং বাকি সবাই গরিব, সেই প্রশ্নের উত্তর খুঁজে পাওয়া খুব কঠিন কিছু না। মুসলিম বিশ্ব সহ এশিয়া, আফ্রিকা ও দক্ষিণ আমেরিকার দেশগুলোর সাথে ইউরো আমেরিকার যে সম্পদের বৈষম্য আজ আমরা দেখতে পাই, সেটা সরাসরি এই ঔপনিবেশিক লুটপাটের ফসল। একটা সহজ উদাহরণ দেখা যাক। ফিরিঙ্গিদের আগ্রাসনের আগে উপমহাদেশের জিডিপি ছিল বৈশ্বিক অর্থনীতির 24.4%। সেটা ফিরিঙ্গিদের আসার আগের কথা। আর 1952 সালে ব্রিটেন বিদায় নেওয়ার সময় ভারতীয় উপমহাদেশের জিডিপি ছিল পৃথিবীর মোট জিডিপির 3.8%। বিশ্বের সর্ববৃহৎ অর্থনীতি থেকে বিশ্ব অর্থনীতির 3.8%-এ পরিণত হবার মাঝের গ্যাপটা হল অসভ্য বাদামি নেটিভদের জাতে তোলার জন্য সাদা মানুষের ফি। বিশ্বের সর্ববৃহৎ অর্থনীতি থেকে বিশ্বের সবচেয়ে বড় ওপেন এয়ার টয়লেটে পরিণত হওয়া হল ফিরিঙ্গিদের কাছ থেকে সভ্যতা শেখার দাম। এই বাস্তবতাকে ঐতিহাসিক লেফটেন্যান্ট স্টাভরিয়ানোস ব্যক্ত করেছিলেন এভাবে: তৃতীয় বিশ্বের অনুন্নয়ন আর প্রথম বিশ্বের উন্নয়ন বিচ্ছিন্ন আলাদা ঘটনা না, বরং এ দুটো কার্যত ও সহজাতভাবে একে অপরের সাথে সম্পর্কিত। এই অনুন্নয়ন তৃতীয় বিশ্বের প্রাথমিক বা আদি অবস্থা না, পশ্চিমা জাতিগুলোর দেখানো শিল্পায়নের পথ অনুসরণ করে যেটা থেকে উঠে আসতে হবে। আজকে পশ্চিমা দেশগুলো ঠিক সেই মাত্রায় উন্নত যেই মাত্রায় অন্য দেশগুলো অনুন্নত। উন্নতি ও অনুন্নতির এ অবস্থা হল একই মুদ্রার দুই পিঠ। অনুন্নয়ন তৃতীয় বিশ্বের দেশগুলোর কাঠামোর কোনো আভ্যন্তরীণ ঘটনা না, বরং এ হল বৈশ্বিক পুঁজিবাদী ব্যবস্থার অবিচ্ছেদ্য অংশ এবং ফসল। নেটিভদের ব্যাপারে সভ্য সাদা মানুষদের মনোভাব কেমন ছিল তার একটা আভাস পাওয়া যায় বিখ্যাত ব্রিটিশ সাম্রাজ্যবাদী লর্ড সিসিল রোডসের নিচের কথাগুলো থেকে। আমি বলি, আমরা অ্যাংলো স্যাক্সন পৃথিবীর বুকে শ্রেষ্ঠ জাতি। আমরা পৃথিবীতে যত বেশি ছড়িয়ে পড়ব, সেটা মানবজাতির জন্য তত ভালো। পৃথিবীর যেসব জায়গায় এখনো মানুষ নামের জঘন্য সব জীব বসবাস করছে, সেগুলোকে যদি অ্যাংলো স্যাক্সন নিয়ন্ত্রণে আনা যায়, তাহলে কি পরিমাণ ইতিবাচক পরিবর্তন আসবে চিন্তা করো। আমি রোডেশিয়া দখল করতে চেয়েছিলাম, কারণ আমি আসলেই বিশ্বাস করি ব্রিটিশ সাম্রাজ্যের অংশ হলে আফ্রিকা আরো বেশি ধনী, নিরাপদ ও সুখী হবে। মানুষ বলে সাম্রাজ্য গঠন হলো শুধু চুরি আর লুটপাট, কিন্তু রোডেশিয়াতে সবাই সুখে আছে, এমনকি যাদেরকে আমরা অধীনস্থ করেছি তারাও। নেটিভদের সাথে আচরণ করতে হবে শিশুর মতো, এবং তাদের ভোটাধিকার দেওয়া যাবে না। দক্ষিণ আফ্রিকার বর্বরদের সাথে বোঝাপড়ায় আমাদের শৈলতন্ত্রের নীতি গ্রহণ করতে হবে, যেমনটা ইন্ডিয়াতে সফলতার সাথে করা হয়েছে। সিসিল রোডসের মতো খোলাখুলি না বললেও বাকি বিশ্বের ব্যাপারে আজও পশ্চিমা শক্তিগুলো একই ধরনের বর্ণবাদী সাদা শ্রেষ্ঠত্বের ধারণা লালন করে। মার্কিন প্রশাসনের সর্বোচ্চ পর্যায়ে এখনো তর্ক চলে মুসলিমদের স্বায়ত্ত শাসনের অধিকার নিয়ে। পশ্চিমা সরকার ও মিডিয়াগুলো নিয়মিত নৈতিকতা এবং মূল্যবোধের প্রশ্নে সবক দেয় আমাদের। তৃতীয় বিশ্বের দেশগুলো কিভাবে আরো বেশি করে পশ্চিমের মতো হয়ে আধুনিক হতে পারবে তা নিয়ে একাডেমিক চালে চলে ফিরিঙ্গি গবেষকদের ব্যাখ্যা বিশ্লেষণ। এবং অবশ্যই এই সব কিছু হয় পিছিয়ে পড়া, অনুন্নত এবং কিছুটা বর্বর মুসলিম এবং তৃতীয় বিশ্বের অন্যান্য অধিবাসীদের কল্যাণের কথা মাথায় রেখে। হতভাগ্য এসব মানুষকে অন্ধকার থেকে পশ্চিমা সভ্যতা, গণতন্ত্র ও উদার নৈতিকতার চোখ ধাঁধানো আলোয় টেনে হিচড়ে বের করে আনাই উদ্দেশ্য। আজকের বুশ, ওবামা, ট্রাম্প এবং ট্রুডোরা এখনো সিসিল রোডসের মতোই সাদা মানুষের ভারী বোঝাটা বয়ে চলে। বড় বড় আদর্শের বুলি আওড়ে বড় বড় সংখ্যায় মানুষ খুন করার অভ্যাসটা পশ্চিমের নতুন না। যেমন কঙ্গোর অধিবাসীদের উপর সাম্রাজ্যবাদী বেলজিয়ামের অকথ্য অত্যাচার আর গণহত্যার শুরুটা হয়েছিল নেটিভদের জীবনযাত্রার মানোন্নয়নের নামে। রাবার চাষে বাধ্য করার জন্য চাষিদের স্ত্রী সন্তানদেরকে জিম্মি করা, নিয়মানুবর্তিতা শেখানোর জন্য হাত কেটে ফেলা, টর্চার, ধর্ষণ আর পাইকারি হত্যা ছিল নিত্য নৈমিত্তিক ব্যাপার। ঐতিহাসিক অ্যাডাম হোকশিল্ডের মতে বেলজিয়ানদের জীবনযাত্রার মান উন্নয়ন প্রকল্পের বলি হয়ে জীবন দিতে হয় কঙ্গোর প্রায় 1 কোটি অধিবাসী।
শুধু তাই না, সাদা মানুষদের মনোরঞ্জনের জন্য ব্রাসেলসের মানব চিড়িয়াখানায় অসাদা মানুষদের পশুর মতো উপস্থাপন করা হতো প্রদর্শনীর জন্য। কেবল ব্রাসেলসেই না, প্যারিস, লন্ডন, হামবুর্গ, মিলান, বার্সেলোনা, অ্যান্টওয়ার্প, সমস্ত ইউরোপ জুড়েই অত্যন্ত জনপ্রিয় ছিল হিউম্যান জু বা মানব চিড়িয়াখানা। ইউরোপের এই সভ্য সংস্কৃতি পরে পৌঁছে গিয়েছিল সমুদ্রের ওপারের নিউ ইয়র্কেও। তুয়ারেগ বেদুইন, মিশরীয় নুবিয়ান, আদিবাসী আমেরিকান, এস্কিমো, সুরিনামের অধিবাসী, ভারতীয় উপমহাদেশের সিংহলি আদিবাসী, ফিলিপিন্সের অ্যাপাচি ও ইগরট, আর আফ্রিকার নানান জাতের নিগার সভ্য ফিরিঙ্গিদের সাময়িক আনন্দের জন্য এভাবে পশুর মতো খাঁচায় প্রদর্শিত হবার সৌভাগ্য হয়েছে সবারই। সবচেয়ে বিস্ময়কর ব্যাপার হচ্ছে, তখনকার মতো এখনো ফিরিঙ্গিরা বিশ্বাস করে যে তারা আসলে বাকি পৃথিবীর উপকার করেছে। পার্থক্য হলো, আজকের ফিরিঙ্গিরা হয়তো এটুকু স্বীকার করবে যে ঔপনিবেশিক আমলে তাদের বেশ কিছু ভুল ত্রুটি হয়েছে। অল্প কিছু লোক হয়তো মানবতা বিরোধী অপরাধ হওয়ার কথাও স্বীকার করে সাম্রাজ্যবাদের তীব্র সমালোচনা করবে, কিন্তু এরাই আবার সাফাই গাইবে গণতন্ত্র, শান্তি ও উদার নৈতিকতার নামে আজকের পৃথিবীতে চালানো ফিরিঙ্গি লুটপাট ও ধ্বংসে। এমন সব যুক্তি দেবে যেগুলো সেই পুরনো ঔপনিবেশিক যুক্তির পুনরাবৃত্তি ছাড়া আর কিচ্ছু না। ঘটা করে বিশ্ববাসীকে জানিয়ে দেওয়া হবে ইরাক কিংবা আফগানিস্তানে নিহত প্রতিটি মার্কিন সেনার নাম। রূপালী পর্দায় তাদেরকে মহিমান্বিত করা হবে র্যাম্বো, ক্যাপ্টেন আমেরিকা, আমেরিকান স্নাইপার কিংবা জিআই জো হিসেবে। কিন্তু কোটি কোটি মুসলিমের জীবন তছনছ করে দেওয়া আমেরিকান আগ্রাসন, খুন, ধ্বংস আর ধর্ষণের কথা বলার সময় হবে না বিশ্ব মিডিয়ার। সাম্রাজ্যবাদী সন্ত্রাসের মাত্রা নিয়ে অল্প স্বল্প আলোচনা করার সুযোগ হবে না ইসলামী চরমপন্থা নিয়ে বছরের পর বছর গবেষণা করা বিশ্লেষক, একাডেমিক আর বুদ্ধিজীবীদের। সবকিছুর পরও পশ্চিমা বিশ্ব ঠিকই আগ্রাসী আমেরিকাকে হিরো আর প্রতিরোধকারীকে জঙ্গি বলে যাবে, আওড়ে যাবে ফিরিঙ্গি আগ্রাসনকে শান্তি আর আগ্রাসনের প্রতিরোধকে সন্ত্রাস বানানোর মন্ত্র। আর আমরাও দিনের পর দিন এ বলি শুনব, মানব, বিশ্বাস করব, তারপর অবিকল পুনরাবৃত্তি করে যাব। এই সবকিছুর পেছনে কাজ করে সিসিল রোডসের কথায় সোজা সাপটা উঠে আসা ওই সাদা শ্রেষ্ঠত্বের ধারণা। তফাৎ হলো, আগে জাতিগত শ্রেষ্ঠত্বের কথা বলে ওরা আমাদের হত্যা করত, আর এখন হত্যা করে দর্শন, রাজনীতি আর মানবাধিকারের কথা বলে। বেলজিয়াম থেকে আসা ফিরিঙ্গির কাছে কঙ্গোর মানুষেরা জীবনযাত্রার মানোন্নয়ন শিখতে চায় কিনা সেটা কোনো কালে মুখ্য ছিল না। আমেরিকার ইউরোপের ফেরি করা গণতন্ত্র, মানবাধিকার, নারী স্বাধীনতা আর মুক্ত চিন্তার টোটকা ইরাক, আফগানিস্তান, ইয়েমেন কিংবা সোমালিয়ার মুসলিমরা চায় কিনা সেটাও আজ গুরুত্বপূর্ণ না। গুরুত্বপূর্ণ হলো মহানুভব ফিরিঙ্গি এটুকু নিজ ইচ্ছায় আমাদেরকে দিতে চেয়েছে, এতেই আমাদের ধন্য হতে হবে। এই নতুন গল্প সেই পুরনো গল্পের মতোই। আদর্শিক উপনিবেশ। বিংশ শতাব্দীর শুরুতে পৃথিবীর প্রায় 85% ছিল ইউরোপের দখলে, কিন্তু কেবল এই তথ্যটা থেকে ইউরোপিয়ান উপনিবেশবাদের মাত্রা পুরোপুরি বুঝে ওঠা সম্ভব না। দখলদারের ক্ষমতা আর শক্তি কেবল অস্ত্র আর সেনাবাহিনীর উপর নির্ভর করে না, বরং অনেক সময় দখলদারির আরো অনেক বেশি শক্তিশালী উপকরণে পরিণত হয় আদর্শ ও দর্শন। এই বাস্তবতাটুকু বুঝতে অনেক সময় ভুল করে ফেলি আমরা। দুই বিশ্বযুদ্ধের ধ্বংসযজ্ঞের পর উপনিবেশগুলোর উপর সরাসরি নিয়ন্ত্রণ ছেড়ে দিতে বাধ্য হয় যুদ্ধবিধ্বস্ত ইউরোপ। শেষ হয় শারীরিক দাসত্বের পালা। কিন্তু চিন্তা চেতনার উপর ফিরিঙ্গিদের আদর্শিক উপনিবেশটা টিকে যায়। ইতিহাসের ফিরিঙ্গি সেন্ট্রিক বয়ান মাথার ভেতরে নিয়ে বড় হওয়া মুসলিম স্বাভাবিকভাবেই কোনো না কোনোভাবে বিশ্বাসের এক সংকটে পড়ে। নিজের চারদিকে তাকিয়ে এসে দেখে দুর্নীতি, অনিয়ম, অভাব, অন্যায়। অন্যদিকে পশ্চিমের দিকে তাকালে চোখে পড়ে সম্পদ, সাফল্য, স্বাচ্ছন্দ্য আর সুখ। পশ্চিমা সভ্যতার শত সহস্র কোটি নিয়ন বাতির আলোতে তার চোখ ঝলসে যায়। ইচ্ছায় বা অনিচ্ছায় তাকে এই উপসংহারে আসতে হয় যে আমাদের পিছিয়ে পড়া বর্তমানের জন্য কোনো না কোনোভাবে দায়ী আমাদের ধর্ম। হয় সে ইসলামকে সরাসরি প্রত্যাখ্যান করে, অথবা সমাজ ও রাষ্ট্রে ইসলামকে অপাঙ্ক্তেয় মনে করে, অথবা বলে ইসলামকে নতুন করে ব্যাখ্যা করার কথা। মোট কথা, সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম এর জীবন থেকে পাওয়া ইসলামের আদি, অকৃত্রিম ও বিশুদ্ধ বুঝকে সে প্রত্যাখ্যান করতে বাধ্য হয়, সরাসরি অথবা ঘুরিয়ে পেঁচিয়ে। যারা ধর্মকে প্রত্যাখ্যান করেছে তারা তো বেশ ভালো আছে। শান্তি, শৃঙ্খলা, নিয়মানুবর্তিতা, সম্পদ, প্রাচুর্য, অধিকার কি নেই পশ্চিমে?
অন্যদিকে মুসলিম দেশগুলোর কি অবস্থা? আমরা পিছিয়ে পড়া, গরিব, আইন নেই, বিচার নেই, অধিকার নেই, এমনকি ভালো সভ্য আচরণের মানুষও নেই। তাহলে ইসলাম মুসলিমদেরকে কি দিল আর কুফর পশ্চিমকে কি দিল? দিনরাত 24 ঘন্টা স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, টিভি, সিনেমা, মিডিয়া সব জায়গা থেকে প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে আমাদের তরুণদের এই মেসেজ দেওয়া হয়। তাদের সামনে তুলে ধরা হয় ফিরিঙ্গি সভ্যতার কসমেটিক সার্জারি করা চেহারা, চেপে যাওয়া হয় সাদা সভ্যতার পেছনের কালো অধ্যায়। এই বিষাক্ত বার্তা একবার মাথায় ঢুকে যাবার পর ইসলামের ব্যাপারে সংশয়ে পড়া কিংবা একেবারে ইসলাম ত্যাগ করা খুব অস্বাভাবিক কিছু না। ইউরোপীয় সাম্রাজ্যবাদ যেমন ফিরিঙ্গির মাথায় সাদা শ্রেষ্ঠত্বের ধারণা গেঁথেছে, তেমনি আমাদের মন ও মস্তিষ্কে ঢুকিয়ে দিয়েছে পরাজিত মানসিকতা আর সহজাত হীনম্মন্যতা। পুরো দুনিয়াতে আগুন লাগিয়ে দেওয়া, শতাব্দীর পর শতাব্দী পৃথিবী জুড়ে শোষণ, লুটপাট, রাহাজানি, ধর্ষণের মহাকাব্য রচনা করা ফিরিঙ্গিদের ইতিহাস আমাদেরকে ভাবায় না। গত 100 বছর ধরে সাম্রাজ্যবাদী শক্তিগুলোর চালিয়ে যাওয়া একের পর এক গণহত্যার দিকে আমরা ফিরেও তাকাই না। যে সংস্থা আমাদের মাটি চুরি করে সেখানে সন্ত্রাসী ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার বৈধতা তৈরি করে, সেই জাতিসংঘের কাছেই আমরা দেন দরবার করি বিচারের জন্য। আমাদের নিয়ন্ত্রণ করার জন্য ইসলামী শরিয়া থেকে দূরে সরিয়ে নেওয়ার যে গণতন্ত্র চাপিয়ে দেওয়া হয়েছে, তার মাঝেই আমরা ইসলামের উত্তরণের পথ খুঁজি। ইমান ও কুফরের সংঘাতের প্রশ্ন আমাদেরকে চিন্তিত করে না। ইসলামের সাথে পশ্চিমা তন্ত্রমন্ত্রের সাংঘর্ষিকতা নিয়ে ভাবার সময়টুকু আমাদের হয় না। যে কোনো মূল্যে আমরা শুধু ওদের মতো হতে চাই, জাতে উঠতে চাই। চন্দ্রাহতের মতো ঘোর লাগা চোখে আমরা জীবনভর ছুটে চলি ফিরিঙ্গিদের হলুদ, বাদামি কিংবা কালো প্রতিরূপ হবার চেষ্টায়। মুক্তি, উন্নতি, সাফল্যের পথ হিসেবে পশ্চিমের শিক্ষা, দর্শন, সাহিত্য, সংস্কৃতিকে শুষে নেওয়া আমরা অবধারিতভাবেই ইসলাম ও মুসলিমদের ইতিহাসকে স্থান দেই পশ্চিমা চিন্তা ও দর্শনের নিচে। আর এভাবে সামরিক নিয়ন্ত্রণ হারানোর ক্ষতি ইউরোপ পুষিয়ে নেয় মানসিক দাসত্বের মাধ্যমে। তাই বর্তমানে আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো এটা, 1400 বছর আগেকার ইসলামের সেই বার্তা কি আজও একই রকম গুরুত্বপূর্ণ? এই শিক্ষা কি আজও বিপ্লবের জন্ম দিতে পারে, ঘুরিয়ে দিতে পারে ইতিহাসের মোড়? এই প্রশ্নের জবাবে ফিরিঙ্গি সভ্যতার উত্তরটা স্পষ্ট। তাদের মধ্যে ইসলামের ব্যাপারে সবচেয়ে সহনশীল ও সচেতন লোকও বলবে ইসলাম ওই সময়ের জন্য উপযুক্ত ছিল, কিন্তু আজ সেই ইসলাম সেকেলে তামাদি হয়ে গেছে। এখন আর সেই আদর্শকে আঁকড়ে থাকা যাবে না। যদি ইসলামকে আঁকড়ে ধরে রাখতেই হয়, তাহলে ইসলামের মধ্যে একটা সংস্কার আনতে হবে। আধুনিকতার সাথে তাল মেলানোর জন্য যেমনটা খ্রিস্টান ও ইহুদিরা করেছে, একই ধরনের কথা বলে উম্মার নব্য মুরজিয়া আর মুতাজিলারাও। আধুনিক সময়ের জন্য আমাদের আধুনিকভাবে ইসলামের চিন্তা করতে হবে। ইসলামী বিধিবিধানগুলো আমাদের সংস্কার করতে হবে, অথবা বদলাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি। ইসলামের শিক্ষাগুলো এরই মধ্যে পশ্চিমা সভ্যতায় যুক্ত করা হয়ে গেছে। কল্যাণ রাষ্ট্র, মানবতার মুক্তি, সামাজিক আন্দোলন, গণতন্ত্র, এসবের মধ্যেই তো ইসলামের শিক্ষা মিশে আছে। তার উপর পশ্চিমারা এসব ধারণাকে আরো অনেক এগিয়ে নিয়ে গেছে। অন্যদিকে আমরা তলিয়ে গেছি অজ্ঞতার অন্ধকারে। তাই আমাদের উচিত তাদের অনুসরণ করা। যাতে উঠতে ইচ্ছুক কোন বুদ্ধিজীবী হয়তো আরো গাল ভরা শব্দে বলবে শরিয়ার ব্যাপারে আমাদের দৃষ্টিভঙ্গির জ্ঞানতাত্ত্বিক ও কাঠামোগত আমূল পরিবর্তনের কথা। কিছু দুর্লভ ব্যতিক্রম ছাড়া আজ বিভিন্ন মাত্রায় উপরের কথাগুলো আমরা গ্রহণ করে নিয়েছি। উম্মাহ আজ বিশ্বাস করে আমাদের উত্তরণের পথ হল পশ্চিমা জ্ঞান বিজ্ঞান, প্রযুক্তি, দর্শন, চিন্তা ইত্যাদির সাধনা। বুঝে কিংবা না বুঝে আজ অধিকাংশই মনে করে কোরআন, সুন্নাহ, সালফ আস-সালেহিনের বুঝ আজ আমাদের জন্য যথেষ্ট না। সম্পূরক হিসেবে সাথে যুক্ত করতে হবে পশ্চিমা ব্যবস্থা, দর্শন, চিন্তা। এই মানসিক দাসত্ব এবং ফিরিঙ্গি সেন্ট্রিক দৃষ্টিভঙ্গি হল উম্মার উত্তরণের পথে সবচেয়ে বড় বাধা। 20 শতাব্দীকে এনলাইটেনমেন্ট প্রজেক্টের রিপোর্ট কার্ড হিসেবে দেখা যায়। রেজাল্ট খুব একটা ভালো না। সহিংসতা, খুন, ধ্বংস, জাতিগত নিধন, টর্চার, মানুষ মারার নতুন নতুন প্রযুক্তি, অভূতপূর্ব মাত্রায় গণহত্যা, সমাজ ও নৈতিকতার অধঃপতন, প্রতিটি দিক দিয়ে ইতিহাসের অন্য যে কোনো সময়কে হয় মাত্রা নয় তীব্রতার দিক দিয়ে ছাড়িয়ে গেছে আলোকিত ফিরিঙ্গি সভ্যতা। সেই সাথে পশ্চিমা দার্শনিক, ঐতিহাসিক এবং বিশ্লেষকদের মতেই নৈতিক এবং আদর্শিকভাবে পশ্চিমা সভ্যতা পৌঁছে গেছে খাদের কিনারায়। অথচ আজও ফিরিঙ্গিদের মানসিক গোলামি করে করে আমরা পশ্চিমেরই অনুকরণ করে যাচ্ছি এবং একে মনে করছি উন্নতির একমাত্র পথ। আজও ফিরিঙ্গিদের শিক্ষা ব্যবস্থা এবং তাদের দর্শন তৈরি করছে
নেটিভদের গর্ভ থেকে জন্ম নেওয়া আর সাদা প্রভুদের তৈরি করা ছাঁচে গড়ে ওঠা শত সহস্র অনুগত আজ্ঞাবহ কেরানি। ফিরিঙ্গি আগ্রাসন আমাদের সবচেয়ে বড় যে ক্ষতি করেছে তা হলো এই মানসিক দাসত্ব। সম্পদ, কাঠামো ইত্যাদির ক্ষতি সাময়িক, কিন্তু মানসিক দাসত্ব দীর্ঘমেয়াদী। ফিরিঙ্গিরা যেখানেই গেছে চেষ্টা করেছে বিজিতদের চিন্তাকে নিয়ন্ত্রণ করতে এবং তাদের চেতনায় পশ্চিমা দৃষ্টিভঙ্গিকে গেঁথে দিতে। সেনা মোতায়েন না করে, শেকলে না বেঁধেও আজও পশ্চিমারা আমাদের দূর নিয়ন্ত্রিত পাপেটের মতো চালাতে পারছে, কারণ সব দখলদারি সাফল্য দিন শেষে নির্ভর করে বিজিত জাতির জ্ঞান, আদর্শ ও আকীদা নিয়ন্ত্রণ করতে পারার উপর। সাদা মানুষদের পরানো কালো শিকলগুলো শরীর থেকে খুলে এলেও চিন্তার শিকলগুলো এখনো খুলতে পারিনি আমরা। অদৃশ্য এই উপনিবেশের জন্যই হাজার হাজার মাইল দূরে বসে চাবি দেওয়া পুতুলের মতো পশ্চিমা লেন্সে পৃথিবীকে দেখতে শেখা এই আমাদের আজও নিয়ন্ত্রণ করতে পারে ফিরিঙ্গিরা। মানসিক দাসত্ব থেকে মুক্ত হবার প্রথম ধাপ হলো আমাদের মন ও মস্তিষ্ককে আবদ্ধ করে রাখা অদৃশ্য শিকলগুলোকে চেনা। একই সাথে এই সত্যকে বোঝা যে আমাদের দৃষ্টিভঙ্গি খুব সীমিত একটা টাইম ফ্রেমের মধ্যে কাজ করে। সীমিত দৃষ্টিভঙ্গি সীমিত করে দেয় আমাদের চিন্তাকেও। 200-300 বছরের সভ্যতাকে আমাদের কাছে মনে হয় চিরন্তন, অপ্রতিরোধ্য। আমেরিকা, ন্যাটো কিংবা ইসরায়েলের সামরিক শক্তিকে আমাদের কাছে অজেয় মনে হয়, কিন্তু এর কোনো কিছুই চিরন্তন না, অজেয় না। নমরুদ, ফেরাউন, আদ, সামুদের অতিকায় সভ্যতাও একসময় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, নিশ্চিহ্ন হয়ে গেছে ইতিহাসের পাতা থেকে। দিগ্বিজয়ী আলেকজান্ডারের বিশাল সাম্রাজ্য তার মৃত্যুর পর মাত্র 1 শতাব্দীও টিকে থাকেনি। মধ্য আর উত্তর এশিয়ার বিস্তীর্ণ স্টেপ ভূমি থেকে পঙ্গপালের মতো ধেয়ে আসা একদা অপ্রতিরোধ্য মঙ্গল বাহিনী হালাকু খানের মৃত্যুর 100 বছরের মধ্যে নিজ পূর্বপুরুষদের 1000 বছরের প্রকৃতি পূজার ধর্ম ত্যাগ করে দলে দলে ইসলামে প্রবেশ করেছে। পারস্য সম্রাট হরমুজান, যাদেরকে মরুভূমিতে ছুটোছুটি করা লক্ষ্যহীন কুকুরের পাল বলে তাচ্ছিল্য করেছিল, সেই আরবরাই 1000 বছরের পার্সিয়ান সাম্রাজ্যকে ছিন্ন বিচ্ছিন্ন করে ধ্বংস করেছে মাত্র কয়েক বছরে। কোন ছিটে ফোটা ছাড়া দুনিয়ার বুক থেকে বেমালুম মিলিয়ে গেছে নিযুত সদস্য বিশিষ্ট নাৎসি ওয়ারমাখট। কিন্তু তাওহীদের শিক্ষা, ইসলাম আজও টিকে আছে এবং টিকে থাকবে। আমেরিকার বিমান যত উঁচুতেই উড়ুক না কেন, সব সময় থাকবে আর রহমানের আরশের নিচেই। অপ্রতিরোধ্য, চিরন্তন, অজেয়, অমুখাপেক্ষী হলেন এক আল্লাহ, বাকি সবাই ধ্বংস হবে। মুসলিম হিসেবে আমাদের কাজ হলো সেই রাজাধিরাজ, সেই আল্লাহর আনুগত্য করা, তারই দেখানো পথে তারই সন্তুষ্টি অর্জনের চেষ্টা করা। আজও কোরআনের শিক্ষা সেই একই ক্ষমতা ধারণ করে, যা মরুভূমিতে নিজেদের মধ্যে অন্তহীন অর্থহীন যুদ্ধে ব্যস্ত একদল বেদুইনকে নেতৃত্বের আসনে বসিয়েছিল পৃথিবীর। জন্ম দিয়েছিল 1000 বছরের এক গৌরবোজ্জ্বল সভ্যতার। কিন্তু সেই কোরআনের শিক্ষার প্রতি মনোযোগী হবার বদলে আমরা এখনো মোহাচ্ছন্ন হয়ে আছি ফিরিঙ্গি সেন্ট্রিক মুগ্ধতায়। গোঁ ধরে অনুসরণ করে যাচ্ছি ইহুদি খ্রিস্টানদের, তাদের গিরগিটির গর্তের গভীর থেকে আরো গভীরে।